এদিকে ভিকি জুনের কাছে চলে আসে আর জুনকে বলে, কি হয়েছে জুন, তুই এইভাবে আচরণ করছিস কেন? কলিগরা তোর উপর সন্তুষ্ট না। তখন সে বলে, আমি একটু বিজি আছি তাই এমনটা হচ্ছে, আমি সব কিছু ঠিক করে দিব কিছুদিনের ভিতর। জুন ভিকিকে বলে, আমি তোর নাইট শিফট করতে চাই। তখন সে বলে, আমার নাইট শিফট তুই কেন করবি? তখন সে তাকে অনেক ধরনের কথা বলে বুঝিয়ে ফেলে, বলে আমার বাসায় কোনো কাজ নেই তাই নাইট শিফটটা আমাকে করতে দে। তখন সে তাকে বোঝায়, দেখ তুই জাহ্নবীর কাছে ক্ষমা চা, তুই দেখলি না ও কিভাবে লিংককে মাফ করে দিল, আর তুই তো তার ফিয়ন্সে, তোকে ক্ষমা করতে সে একবারও চিন্তা করবে না। প্লিজ তুই তার কাছে ক্ষমা চা আর সব কিছু নর্মাল করে নে। এদিকে আমরা লিংককে দেখতে পাই, লিংক ম্যানেজারের সাথে কথা বলতে আসে। লিংক ম্যানেজারকে বলে, স্যার আমি আর অবৈধ রাস্তায় কাজ করতে চাই না, কাউকে বিপদে ফেলে আমি কোনো কিছুই করতে চাই না। তখন সে বলে, তুমি যদি এতটাই যোগ্য হতে তাহলে কাজটা তুমি পেতে, অন্য কেউ না। এখানে সে খুব ভালোভাবেই বুঝতে পারে তাদের স্যারই সব কিছু করেছে। আসলে এই ম্যানেজারটি ওইসবের জন্য দায়ী ছিল, ওই যে কিছুদিন আগে স্ক্যান্ডালটা ভাইরাল হয়েছে এটার জন্য। তখনই ওই জায়গায় জাভেদকে দেখানো হয়। জাভেদ লিংয়ের পিছে যায় আর তাকে বলে কি হয়েছে। তখন লিং সব কিছু খুলে বলে, আমাদের ম্যানেজার এটা ভাইরাল করেছে জাহ্নবী যে প্রজেক্টটি পেয়েছে ওইটা তার হাজব্যান্ডের জন্য, তবে এটা সত্য নয়, সব কিছু করেছে আমাদের ম্যানেজার। জাহ্নবী তো নিজের পরিশ্রমের কারণে এই ড্রামাটি পেয়েছে, না হয় সে পেত না। আমি জানি জাভেদ তুমি সব কিছু শুনেছ। তখন সে বলে, হ্যাঁ আমি সব কিছু জানি, তবে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্যই এসেছি। আমি কখনোই চাইনি আমাদের সম্পর্ক নষ্ট হোক। তারপর তারা একে অপরকে সরি বলে তাদের সম্পর্ক ঠিক করে নেয়। এদিকে জাহ্নবী শুটিং শেষ করে চলে আসে। মোদি তাকে জিজ্ঞাসা করে, কি হলো, কেমন গেল তোমার শুটিং টাইম? তখন সে বলে, ভালোই ছিল, তবে সবাই আমাকে মিসেস জুন বলে ডাকছিল, সবাই আমাকে ডিরেক্টরের আত্মীয় মনে করছে। তখন সে বলে, আমি জানি এইসব জুন করেনি, এটা এমনিতেই ছড়ানো হয়েছে, জুন তার সাথে দেখা করেছিল ঠিক আছে, তবে লাস্ট মুহূর্তে সে কিছুই বলেনি। জাহ্নবী বলে, আমি খুব ভালো করেই সব কিছু জানি, তবে আমার কষ্ট এই জায়গায় সে আমার জন্য দেখা করার জন্য গিয়েছে তার বেস্ট ফ্রেন্ডের সাথে, এটা কিন্তু ঠিক করেনি সে। আমার উপর সে বিশ্বাস রাখতে পারতো, আমি ডিলটি পাই বা না পাই এটা আমি পরে বুঝতাম, না পেলেও আমার কোনো প্রবলেম ছিল না, তবে এটাই আমার কষ্ট, সে আমাকে বিশ্বাস করেনি। আমি তার জন্য নিজেকে প্রমাণ করার অনেক চেষ্টা করছিলাম, আমি তো তাকে একবার নয় হাজারবার বলেছি আমি সব কিছু কষ্ট করে অর্জন করতে চাই, প্লিজ তুমি এইসবের মাঝে এসো না। তারপরও সে কেন মাঝে এলো? তুমি এগুলোর উত্তর আমাকে দাও। হ্যাঁ আমি জানি সে কিছু করেনি, তবে সে করার চেষ্টা করেছে, এই জন্যই তাকে আমার এখন বিরক্তিকর মনে হচ্ছে। এদিকে আমরা জুনকে দেখতে পাই অন্য দুই ডক্টরের সাথে একজন পেশেন্ট দেখার জন্য সে রওনা হয়। ওই পেশেন্টকে দেখার পর তার জাহ্নবীর কথা মনে পড়তে থাকে। এখানে সে জাহ্নবীকে অনেক বেশি মিস করছিল। অন্যদিকে আমরা জাভেদকে দেখতে পাই যে কিনা লিংলিংয়ের ঠিকানা খুঁজে পেয়েছে। ঠিকানা খোঁজার পর সে ওই ঠিকানায় চলে যায় আর লিংলিংকে গিয়ে জড়িয়ে ধরে। তখন লিংলিং স্বীকার করে নেয় সে তার গেম পার্টনার। সিন পরিবর্তন হয়, আমরা জুনকে দেখতে পাই। তার শরীর খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে হাঁটতেই পারছিল না। তখন তার কাছে তার বন্ধু ভিকি এসে বলে, এক কাজ কর, তুই জাহ্নবীর কাছে গিয়ে ক্ষমা চা। তোর কি মনে হয় জাহ্নবীর রাগ কমলে সে তোর কাছে আসবে? এটা কখনোই হবে না, কারণ দোষ তুই করেছিস, জাহ্নবী নয়। তাই তোর উচিত জাহ্নবীর কাছে গিয়ে ক্ষমা চাওয়া। তখন সেও বুঝতে পারে আসলে এটাই ঠিক হবে, কারণ সে জাহ্নবীকে অনেক বেশি মিস করছিল, তবে সে চাইলেও কাউকে বলতে পারছিল না। তার বন্ধু অনেক বকাঝকার পর সে চলে যায় জাহ্নবীর বাসার সামনে। তখন সে জাহ্নবীকে গিয়ে খুঁজে পায় না, তবে জাহ্নবীর বাসার সামনে সে মোদিকে খুঁজে পায়। মোদি তাকে বলে, জাহ্নবী তো এখান থেকে চলে গিয়েছে। তখন সে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছে। মোদি জানতে পারে না জাহ্নবী কোথায়, সে তাকে অনেকবার কল করার চেষ্টা করে, তবে সে কল রিসিভও করে না। মুভির ডাইরেক্টর যখন সব কিছু জানতে পারে তখন জাহ্নবীকে আর ডাইরেক্টরকে এই মুভিটি থেকে বের করে দেওয়া হয়েছে। আসলে বের করে দেওয়া হয়েছে বললে ভুল হবে, মুভিটি আপাতত স্থগিত আছে, তাই আমি জানি না জাহ্নবী কোথায় আছে। তারপর তারা জাহ্নবীকে খুঁজতে বের হয়। জুন তো পুরো শহর তাকে খুঁজতে শুরু করে। আসলে তার যে জায়গায় আসার সম্ভাবনা ছিল প্রত্যেকটি জায়গা সে খুঁজে। তারপর সে জাহ্নবীর মাকে কল করে। তখন জাহ্নবীর মা বলে যে জাহ্নবী তাড়াহুড়া করে বাসায় এসেছে, তবে বাসায় আসার পর সে কিছুই বলেনি, তুমি চাইলে তার সাথে বাসায় এসে দেখা করতে পারো। এখানে জাহ্নবীর মাকে তার বাবা অনেক বকাঝকা করছিল যে কেন তাকে বলতে গেল। তখন দূর থেকে জাহ্নবী শুনতে পায় যে তাদের যদি কথা হয় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। জাহ্নবী বলে যে কোনো কিছুর বিনিময়ে এইসব ঠিক হবে না। তখন জাহ্নবীর মা তার বাবার উপর সব দোষ দিয়ে দেয়, বলে তোর বাবা এইসব করেছে, আমি করিনি। তবে জাহ্নবী খুব ভালো করেই জানতো সব কিছু তার মা করেছে, কারণ তার বাবা এইসব করার লোকই ছিল না। তারপর সে রেগে তার রুমে চলে যায়। এদিকে আমরা জুনকে দেখতে পাই যে কিনা জাহ্নবীর বাসার উদ্দেশ্যে রওনা হয়। সে জাহ্নবীকে নিয়ে খুবই চিন্তিত ছিল।
এদিকে জাহ্নবীর বাবা মা অপেক্ষা করছিল জুনের জন্য। তখনই দরজায় নক করে জুনকে দেখে তারা অনেক খুশি হয় আর বলে জাহ্নবী তার রুমেই আসে, কথা বলতে পারো। তখনই জাহ্নবী বেরিয়ে আসে আর তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে বলে যে এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কথাও বলতে চাই না, দেখাও করতে চাই না। তোমার মতো ছেলেকে আমি একদমই পছন্দ করি না, যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বলে না। তারপর সে তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয় আর দৌড়ে তার রুমে চলে যায়। তার বাবা মাকে বলে, তোমরা যদি দরজা খুলো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার কসম লাগে তোমরা দরজা খুলবে না। তারপর জাহ্নবীর মা তার কাছে যায় আর বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে জাহ্নবী যখন না বোঝে তখন তার মা বলে তার মাথায় ব্যথা পেয়েছে, তুই জলদি যা, দরজা খুলে দেখ, সে তোর আশেপাশেই আছে। দরজার বাহিরেই সে দরজা খুলে দেখতে পায় জুন তো অনেক আগেই চলে গিয়েছে। এতে তার মন আরও বেশি খারাপ হয়। তারপর সে তার রুমে চলে যায়। বাবা মা বলে, ছেলেটি 1 মিনিটও অপেক্ষা করলো না, ওর তো মাথা খারাপ, তাই চলে গিয়েছে। তারপর তার মা আবারও জাহ্নবীর কাছে যায়। জাহ্নবীর মা তাকে বোঝানোর জন্য আবারও যায়, বলে দেখ বাহিরে অনেক ঠান্ডা, ছেলেটি এই ঠান্ডার মধ্যে কিভাবে দাঁড়িয়ে থাকতো, তাই হয়তো সে চলে গিয়েছে। তুই তো এক কাজ করতে পারিস, তাকে একটি কল করতে পারিস, কল করে যোগাযোগ করতে পারিস। এই ঠান্ডার মধ্যে যে ছেলেটি তোর সাথে দেখা করতে এসেছে সে কি তোকে একটুও ভালোবাসে না? যদি ভালো নাই বাসতো তাহলে তোর সাথে দেখা করতে আসতো না। যেহেতু তোর ফিয়ন্সে সে, তাই তোর তাকে কল করা উচিত, কল করে যোগাযোগ করা উচিত। তখন সে তার বাবা মাকে তাড়িয়ে দেয়, বলে আমি একা থাকতে চাই। তারপর বাবা মা যখন খাবার নিয়ে আসে সে খাবারও খেতে চায় না, কারণ তার মন অনেক বেশি খারাপ ছিল। তখন তার বাবা মা চলে যায়। আর এদিকে আমরা তার আত্মাকে দেখতে পাই, যে কিনা তাকে বলে তাকে কল করার জন্য। তখন সে বলে, তুই তো সবসময় তার অপোজিটে থাকতি, তাহলে কেন এখন পজিটিভ দিকে কথা বলছিস? তখন তার আত্মা বলে যে আমি এখন বুঝতে পেরেছি সে তোকে কতটা পছন্দ করে। এক কাজ কর, তাকে কল করেই দেখ, তাহলে হয়তো সব কিছু নর্মাল হয়ে যাবে। সে যখন তার ফোন হাতে নেয় কল করার জন্য, তখনই সে জুনকে দেখতে পায়। সে বাহিরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ যদি সে দাঁড়িয়ে থাকে তাহলে সে জমে যাবে। তখনই এখানে স্নোফল হতে শুরু করে আর জাহ্নবী দৌড়ে চলে যায় জুনের কাছে। সে তাকে গিয়ে জড়িয়ে ধরে, একে অপরকে তারা সরি বলে আর তাদের মধ্যে আবারও রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। এখানে একে অপরকে দেখে তারা অনেক খুশি হচ্ছিল আর কান্নাও করছিল। জুন তখন জাহ্নবীকে প্রপোজ করে আর জাহ্নবীও এটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তাদের ভুল এখন ভেঙে গিয়েছিল। তারা যে ভুলটা বুঝেছিল এখন সব কিছু সংশোধন হয়েছে। এদিকে বাবা মা তাদেরকে দেখে অনেক খুশি হয়। তারপর তারা বাসায় চলে আসে। এখানে জাহ্নবী আর জুনকে তারা একসাথে খাবার খেতে দেখে অনেক খুশি হয়, কারণ তারা অনেক মজা করে খাবারটা খাচ্ছিল। এদিকে আমরা ওই ডিরেক্টরকে দেখতে পাই, যে কিনা হসপিটালের ডিরেক্টর ছিল। সে তার ভালোবাসার মানুষটির যত্ন করছিল। আসলে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, কোনো এক কারণে তারা বিয়ে করতে পারেনি। এখন মহিলাটি অনেক অসুস্থ, তাই ডিরেক্টর তার সেবা যত্ন করছিল। এদিকে আমরা জাহ্নবীর মাকে দেখতে পাই, যে কিনা জুনকে বলে আজ তুমি জাহ্নবীর রুমেই থাকবে। একথা শুনে তো জাহ্নবী চমকে যায় আর হা হয়ে যায়। তখন মা বলে, জাহ্নবী আমার রুমে থাকবে আর তুমি জাহ্নবীর রুমে থাকবে। তখন তাদের প্ল্যান একদমই ব্যস্তে চলে যায়, একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। তখন জাহ্নবী বলে যে আচ্ছা সমস্যা নেই, তুমি চলে যাও, সকালে আমাদের দেখা হবে, কথা হবে। তারপর তারা একে অপরের সাথে দুষ্টামি করতে শুরু করে। তারা তাদের বিয়ের বিষয়েও কথা বলছিল, কখন বিয়ে করবে, কি করবে না করবে, এই বিষয়ে তারা আলোচনা করছিল। দুষ্টামির এক পর্যায়ে তাদের মা চলে আসে। মা দেখে তাদেরকে অবাক হয়ে যায় আর রুম থেকে বেরিয়ে যায়। তখনই জাহ্নবী তার মায়ের সাথে এখান থেকে চলে যায়। আর জুন জাহ্নবীর রুম দেখতে দেখতে তাদের অতীতের কথা মনে পড়তে থাকে, কারণ তারা একই স্কুলে একই সাথে পড়ালেখা করত। বড় হওয়ার পর তার আলাদা হয়েছে। পরদিন সকালে জাহ্নবী জুনকে নিয়ে তার হোম টাউনে যায়। তারা অনেক মজা করে, ঘোরাঘুরি করে, অনেক এনজয় করে। যেহেতু তারা গ্রামে এসেছিল, গ্রামের দিনগুলো তারা অনেক এনজয় করে। তারপর জাহ্নবী তার বাসায় চলে আসে আর মোদিকে সব কিছু খুলে বলে। মোদি তখন বলে, ভিকির কথা আমি কিছুই বুঝতে পারছি না, সে আমাকে বিয়ে করবে কিনা এটাও আমি জানি না। এদিকে জুনও ভিকিকে সব কিছু খুলে বলে। তখন জুন ভিকিকে বলে, আচ্ছা এক কাজ কর, তুই বিয়ে করে নে, তুই রিং নিয়ে প্রপোজ করে নে, তাকে একটি রিং কিন তাড়াতাড়ি। তারপর সে বলে, ওই দিন যখন তুই রিং কিনেছিলে তখন আমিও রিং কিনে নেই, তবে তাকে প্রপোজ কীভাবে করবো কিছুই বুঝতে পারছি না। মোদির অতীত অনেক খারাপ, তাই আমি চাইলেও এখন তাকে প্রপোজ করতে পারবো না। জুন বলে, সময় বুঝে সব কিছু বলে দিবে। এদিকে আমরা জাহ্নবী এবং জুনকে দেখতে পাই। জাহ্নবী বলে, আচ্ছা মোদিকে কি সত্যি বিয়ে পছন্দ করে? যদি পছন্দ করে তাহলে তাকে প্রপোজ করুক। তখন সে বলে, তার জন্য তো সে রিং কিনেছে। তখন সে বলে, রিং কিনেছে তাহলে তাকে প্রপোজ করে না কেন? তখন সে বলে, তার তো অতীত অনেক খারাপ, তাই সে চাচ্ছিল কিছুদিন পর প্রপোজ করে নিবে। তখন সে বলে, আচ্ছা তাহলে এই বিষয় নিয়ে আমি তার সাথে কথা বলবো। মোদিকে তার প্রপোজ করা উচিত, কারণ মোদি তাকে অনেক বেশি পছন্দ করে, তার সাথেই সংসার করতে চায়। এদিকে আজ জুন জাহ্নবীকে প্রপোজ করবে,
তাই তারা একটি রিসর্টে এসেছিল। ভিকিও প্রিপারেশন নিয়ে এসেছিল মোদিকে প্রপোজ করবে। তবে জুনের এই প্রপোজ দেখে সে তো বিরক্ত হয়ে যায়, তাই আর মোদিকে সে কিছু বলে না। পরের সিনে আমরা তিনজনকে আলোচনা করতে দেখি। আসলে এখানে কিভাবে সে প্রপোজ করবে এই বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন মোদি তাকে বারবার টেক্সট করলে সে বলে আমি একটু বিজি আছি ওদের সাথে। তারপর আমরা মোদিকে দেখতে পাই, সে চিন্তায় পড়ে যায়, তাই বাহির থেকে শোনার চেষ্টা করে। এখানে সে জানতে পারে ভিকি তাকে অনেক পছন্দ করে, তবে তার অতীতের জন্য সে তাকে কিছুই বলতে পারছে না, কারণ তার যেহেতু অতীত খারাপ ছিল তাই খুবই চিন্তায় ছিল সে। পরের সিনে আমরা মোদিকে দেখতে পাই, সে মোদির জন্য অনেক সুন্দর করে একটি জায়গা ডেকোরেট করে, তারপর একটি লোককে রাখে যে কিনা ভায়োলিন বাজাচ্ছিল। এখানে সে প্রপোজ করতে যাবে, কিন্তু সে কোনোভাবেই প্রপোজ করতে পারছিল না। তখন মোদি ভালো করেই সব কিছু বুঝতে পারে, আর সে নিজে থেকেই বলে যে আমাকে কি বিয়ে করবে, চলো আমরা দুইজন বিয়ে করে সংসার করি। তারপর মোদি অনেক খুশি হয়ে যায় আর তার সাথে চলে যায় বিয়ে করার জন্য। হসপিটালে যখন জুন ছিল তখন সে জানতে পারে তার দাদি অসুস্থ, তাই সে হসপিটাল থেকে ছুটি নিয়ে তার দাদির সাথে দেখা করতে যাবে। তাই ভিকিকে সব কাজ বুঝিয়ে দেয় আর বলে তুই নতুন বিয়ে করেছিস, আমি চাইনি তোকে এত দায়িত্ব দিতে, তবে কি করব বন্ধু, কাজ চলে এসেছে তাই যেতেই হবে। তখন ভিকি বলে নো প্রবলেম, তবে তুই কখন বিয়ে করছিস? তখন সে বলে আমার বিয়েটা জাহ্নবীর উপর ডিপেন্ড করে। তারপর তারা দুজন দাদিকে দেখার জন্য বেরিয়ে পড়ে। এখানে দাদি তেমন একটি অসুস্থ ছিল না, সে মোটামুটি ভালোই ছিল। তখন দাদিকে সে সব কিছু খুলে বলে। জাহ্নবী বলে সে আমাকে প্রপোজ করেছে। দাদি অনেক খুশি হয়, বলে এটা অনেক আগেই করার কথা ছিল, তবে এটা এখন কেন করলে? তখন সে বলে দেরি হয়েছে, কি করব বলো। তারপর তারা যখন খাবার খাচ্ছিল তখন জাহ্নবীর কিছুটা বমি বমি ফিল হয়। তখন সে এই বিষয়টা দাদির সাথে শেয়ার করলে। দাদি বলে তোর জন্য গুড নিউজ আছে, তুই প্রেগনেন্ট। তোর পিরিয়ড কতদিন যাবৎ বন্ধ? তখন সে বলে 1 মাসের উপর। তখন দাদি বলে আমি সঠিক, তুই প্রেগনেন্টই হবে। এটা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। জাহ্নবী খুশিতে একদমই আত্মহারা ছিল। রুমের ভিতর গিয়ে সে দেখতে শুরু করে প্রেগনেন্সির সিমটম। তারপর সে বুঝতে পারে যে আসলেই সে প্রেগনেন্ট। তখন সে অনেক খুশি হয়ে যায়। এদিকে আমরা জুনকে দেখতে পাই, জুন তার জন্য স্যুপ নিয়ে আসছিল, যেটা জুনের দাদি জাহ্নবীর জন্য বানিয়ে দিয়েছিল। তখন সে জাহ্নবীকে এই স্যুপটি এনে দিলে জাহ্নবী বলে আমি প্রেগনেন্ট। এখানে জুন অনেক খুশি হয়ে যায়, বলে সত্যিই কি তুমি প্রেগনেন্ট? তখন সে বলে হ্যাঁ। পরের সিনে আমরা জাহ্নবী আর জুনকে তাদের বাসায় আসতে দেখি। তখন জুন তাকে বলে তুমি আজ থেকে আমার বাসায় থাকবে, তুমি নিজের খেয়াল ঠিকভাবে রাখতে পারবে না। তারপর তারা দুজন শপিং করতে যায়। এখানে জাহ্নবীর একটি জুতা অনেক ভালো লাগে। জুন তখন বলে তোমাকে এই হিল পরতে দেওয়া যাবে না, কারণ এটা পরলে তোমার পায়ে ব্যথা লাগতে পারে, তাছাড়াও এখন তুমি প্রেগনেন্ট। তারপর জাহ্নবী এই জুতাটি কিনতে চায় না। সিন পরিবর্তন হয়, আমরা মোদি এবং জাহ্নবীকে দেখতে পাই। মোদি তার কাছে অনেকগুলো পেপার নিয়ে আসলে সে বলে আমি আর কাজ করতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট। মোদি বলে টেস্ট কি করিয়েছিস? তখন সে বলে না, টেস্ট করাইনি। তখন মোদি তাকে বলে আচ্ছা, টেস্ট না করিয়ে তুই কিভাবে জানলি তুই প্রেগনেন্ট? তুই কি নিজেই ডক্টর? তোর বাসায় ডক্টর থাকার পরও কেন তুই চেক আপ করলি না? এক্ষুনি যা, সব কিছু চেক আপ করে আয়, তারপরই বোঝা যাবে তুই প্রেগনেন্ট কিনা। তারপর সে জুনকে কল করে জানায় সে চেক আপ করতে চায়, তাই জুন তার চেক আপের জন্য সব কিছু করে দেয়। জাহ্নবী রিপোর্টের জন্য অপেক্ষা করছিল। তখন রিপোর্ট নিয়ে চলে আসে জুন আর বলে যে তুমি প্রেগনেন্ট নও। তখন ডক্টর তাকে বলে আপনি লং টাইম ডায়েট করেছেন, যার কারণে আপনি যখন ভালোভাবে খাবার খেয়েছেন তখন আপনার বমি বমি ফিল হচ্ছিল, আর আপনার দুর্বল লাগার কারণও এটাই ছিল, হুট করে ভালো খাবার খাওয়া, তাছাড়া আর কিছু না, আপনি প্রেগনেন্ট নন। তখন জুন বলে যে কি করবে এখন, বিয়ে করে নিবে? জাহ্নবী বলে না, এখন আমি বিয়ে করব না, বিয়েতে অনেক সময় বাকি, পরে বিয়ে করে নিব। এদিকে আমাদের জাভেদকে দেখানো হয়। জাভেদকে একজন ডাইরেক্টর কল করে একটি নাটকের অফার দেয়। তখন সে বলে যে না স্যার, আমি আপাতত কোনো কাজ করতে চাই না, কিছুদিন আমি রেস্ট করতে চাই। একথা বলে সে ফোন কেটে দেয়। তারপরই আমরা তার বাসায় লিংককে আসতে দেখি। লিংক তাকে বলে যে আমি অ্যাব্রড লেখাপড়ার জন্য যাচ্ছি, আমি বুঝতে পেরেছি অ্যাক্টিং এখন আমার দ্বারা হবে না, তাই আমি চাচ্ছিলাম একটু নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়ে আসতে। জাভেদ তখন বলে এটা তো ভালো খবর। তখন সে বলে আমাদের দুইজনেরই ভালোবাসা এক সাইড থেকে ছিল, তাই আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি, আশা করি তোমারটা ইনশাল্লাহ পূর্ণতা পাবে। অন্যদিকে আমরা মোদিকে দেখতে পাই, যে কিনা জাহ্নবীর সাথে কথা বলছিল। জাহ্নবী তাকে বলে আমি না প্রেগনেন্ট নই। তখন এখানে মোদি অনেক খুশি হয়ে যায়। তখন ভিকি তাকে বলে যে এতে অনেক কষ্ট পাবে জুন, কারণ জুন জাহ্নবীকে বিয়ে করতে চাচ্ছিল। ঘটনাটি এমনই হয়, জুনের অনেক মন খারাপ থাকে। এদিকে আমরা লিংকে দেখতে পাই, সে একটি শপিং মলে যায়, যেই শপিং মলে তারা যেত ওই শপিং মল থেকে সে বেলুন কিনতে যায়।
তবে জাভেদ আগে থেকেই তার জন্য ওই বেলুনগুলো কিনে রেখেছিল। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তখন জাভেদ তাকে বলে, নাও এই বেলুনগুলো তোমার, তুমি এইগুলো নিয়ে যা খুশি করতে পারো। তখন সে বলে, আমি বেলুনগুলো নিয়ে দুনিয়া ঘুরে দেখতে চাই। তখন জাভেদ তাকে বলে, দুনিয়া ঘোরার আগে প্লিজ একটি কাজ করো, তুমি আমাকে কিনে নিয়ে যাও, যাতে আমি তোমার সাথে পুরো দুনিয়া ঘুরতে পারি। কারণ তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, এখন আমাকেও কিনে নাও, তাহলেই ভালো হবে। একথা শুনে সে অনেক খুশি হয়ে যায় আর লজ্জায় লাল হতে থাকে। তারা লোকেদের হাত থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে। সিন পরিবর্তন হয়, আমরা জাহ্নবীকে দেখতে পাই, যে কিনা মোদির সাথে বসে কথা বলছিল। এখানে তারা প্ল্যান করে তারা হসপিটালে যাবে। প্ল্যান অনুযায়ী তারা হসপিটালে চলে আসে। জাহ্নবী এসে দেখতে পায় জুনের অনেক মন খারাপ, কারণ আন্টি মারা গিয়েছে। ডিরেক্টরের ওয়াইফ, যে ডিরেক্টরের ওয়াইফও ছিল না, গার্লফ্রেন্ড ছিল। জুনকে কান্না করতে দেখে জাহ্নবী তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তখন সে সব কিছু খুলে বলে। তারা কাজে এতটাই বিজি ছিল যে তারা বিয়েই করতে পারেনি। আঙ্কেল সবসময় কাজে বিজি থাকতো। আন্টি তাকে বিয়ের কথা কখনোই বলেনি, বলেছে যখন সময় হবে বিয়ে করে নিব। তবে আঙ্কেল এতটাই বিজি ছিল যে লাইফে সব সময় কাটিয়ে ফেলেছে। তবে আন্টিকে বিয়েই করতে পারেনি, তারা সুখে শান্তিতে সংসার করতে পারেনি। এই কথাগুলো বলেই জুন কান্না করছিল আর বলছিল, আন্টি আমাকে বলেছিল আমি যাতে আন্টির মতো ভুল না করি। তখন সে বলে যে আন্টি এই গিফটটি আমাদের জন্য রেখে গিয়েছে, তুমি কি জাহ্নবী আমাকে বিয়ে করবে? একথা বলে তো সে কান্নাই করে দেয়, জাহ্নবীকে জড়িয়ে ধরে। তখন জাহ্নবী বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। তখন তারা দুইজন বিয়ের জন্য দৌড় দেয়। আর এখানে আমরা বুঝতে পারি তারা এখন বিয়ে করে নিবে। সিন পরিবর্তন হয়, যেখানে আমরা ভিকিকে দেখতে পাই। ভিকি আর মোদি একটি জায়গায় ঘুরতে আসে। তারা জাহ্নবী আর জুনের ওয়েডিং ভিডিও দেখছিল। এখানে ভিকির অনেক ইচ্ছে ছিল এই বাচ্চাদের খেলনাগুলো চড়া, তবে সে ছোটোবেলা থেকেই চড়তে পারেনি। তাই মোদির সাথে আজ এসেছে তারা এইসব চড়বে। তখন মোদি তাকে বলে, তুমি তো ভয় পাবে না? জুন বলে, আরে এইসব জিনিসে আমি একদমই ভয় পাই না, তোমাকে চিন্তা করতে হবে না, একটু পরেই দেখতে পারবে। এখানে আমরা দেখতে পাই যখনই এই রেসটি চালু হয় তখনই ভিকি অনেক ভয় পায়। তখন মোদি তার হাত ধরে আর তাকে নিয়ে মজা করে। সিন পরিবর্তন হলে আমরা জুন এবং জাহ্নবীকে দেখতে পাই। তাদের বিয়ে হয়ে যায়, তারা একই সাথে অনেক খুশি ছিল। তাদের এই খুশির মাধ্যমেই আমাদের এই ড্রামাটির এন্ডিং করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।